থাইল্যান্ড ট্রিপের আজ ডে 2। আমরা বেরিয়ে পড়েছি আমাদের থাইল্যান্ড ট্রিপের সেকেন্ড ডেকে অসাধারণ একটা দিনে পরিণত করার জন্য। আমাদের আজকে ছিল হচ্ছে ফুকেট সিটি ট্যুর। ফুকেট সিটি ট্যুরে ফুকেট সিটির নানা রকম অ্যাট্রাকশন যেগুলো রয়েছে, টুরিস্ট অ্যাট্রাকশন প্লেসেসগুলোকে কভার করা হয়। সেখানে রয়েছে অনেক জায়গা, বাট আমরা ওখান থেকে মোটামুটি 8টা জায়গাকে চুজ করে নিয়েছিলাম। সকাল এখন অলমোস্ট 9টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পিক আপ ছিল হোটেল থেকে। এটা আমাদের ওই আইটেনারির মধ্যেরই একটা পার্ট, এটা অ্যাডিশনাল আমাদের কিছু করতে হয়নি। ওনারা আমাদেরকে পিক করে নিয়েছিল এবং আমাদেরকে নিয়ে যাচ্ছিল। ফার্স্ট আমাদের স্পট ছিল টাইগার কিংডম বলে একটা জায়গা, যেখানে ওই টাইগারের কাছে যাওয়া যায় এবং লাইক ছবি তোলা যায়। এটা আমরা অন দ্য ওয়ে যাচ্ছি হচ্ছে টাইগার কিংডমের দিকে। বাট রাস্তাগুলো আপনারা দেখতে পাবেন, রাস্তাগুলো খুব গ্রিন অ্যান্ড মানে হিলি এরিয়ার মতো, একদম আপস অ্যান্ড ডাউনস রয়েছে। তো এই আপস অ্যান্ড ডাউনসগুলো আর হিল এরিয়ার জন্য এই জায়গাটাকে খুব একটা ডাইভার্সিফাই একটা জায়গা কিন্তু ও করছে। মানে সব রকম জিনিসই রয়েছে, যেমন আমরা বিচ পাচ্ছি তেমন হিলস আর মানে গ্রিনারিজও পাচ্ছি। এই আমরা পৌঁছে গেছি টাইগার কিংডমে। টাইগার কিংডমে গিয়ে আমরা মোটামুটি যেহেতু ছিলাম 13 জনের একটা গ্রুপ ছোট্ট রুদ্রকে নিয়ে, তো আমরা সেখানে গ্রুপ করে করে ভাগ করে নিয়েছিলাম। আমরা মোটামুটি 4জনের দুটো গ্রুপ, অ্যাডাল্টসদের করা হয়েছিল এবং আমরা ছোটদেরকে নিয়ে আমি আমার হাজব্যান্ড রাহুল আমরা চলে গেছিলাম হচ্ছে স্মল টাইগারের জন্য, ওই সব খুদেগুলোকে নিয়ে আর কি। এই চলছে ফটো সেশন টাইগারের সাথে আমাদের ফ্যামিলির সবার। তো সবাই খুবই এক্সাইটেড, মাস্তি করছে। জানি না টাইগার মাস্তি করছে কিনা, থ্যাঙ্ক গড টাইগার মাস্তি করছে না, টাইগার অলসের মতো পড়ে আছে, আদারওয়াইজ ব্যাপারটা অন্যরকমই হয়ে যেত। তো এক একজন কেউ লেজ ধরে, কেউ মানে পেছন থেকে, বাট হ্যাঁ খুব ভালোভাবে সুপারভাইজ করে ওরা গাইড করে এবং হাতটা ধুয়ে ভেতরে যেতে হয় আর কি পুরো ব্যাপারটার জন্য। তো খুব মানে মেনটেন করতে হয় জিনিসটাকে, লাইক ওরা খুব মানে কেয়ারফুলি ব্যাপারটাকে কিন্তু হ্যান্ডেল করে। তো এটা দেখে মনে হচ্ছে বলছে টাইগার ছেড়ে দাও, আমার লেজটা ছেড়ে দাও। এই রাহুল কুটিয়াকুর পোজ, বাবা মনে হচ্ছে গিটারই বাজাবে এবার। এই আমার মা পোজ দিয়ে, এটা মিলি বৌদি রিয়ান্সের মতোই কিছু একটা করতে চাইছিল নাকি একে, ভগবান জানে। এইটা হয়ে গেছে কুটি পিসি। তো সবসময় একটাই টেনশনে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, যে টাইগারটা চান করেছে কিনা। এই হচ্ছে সবাই মিলে ছবি। এই ছবি চলছে টাইগারের সাথে, নানা রকম পোজ দিয়ে খাওয়া দেখিয়ে ছবি তোলা হচ্ছে টাইগারের সাথে। তো আমরা যারা মানে টোটাল 5 জন রুদ্রকে নিয়ে আমরা ঢুকেছিলাম স্মল টাইগারের ক্যাটাগরিতে। ওখানে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ টাইগার্স রয়েছে। তো বড়রা চুজ করেছিল বিগ টাইগার, আমরা জায়ান্ট, মিডিয়াম আর বিগের মধ্যে থেকে চুজ করা হয়েছিল বিগ টাইগার, আর ছোটদের জন্য ছিল হচ্ছে বরাদ্দ স্মল টাইগার। তো সেখানে আমি আর আমার হাজব্যান্ড রাহুল একসাথে আমরা গেছিলাম এই পশুগুলোকে নিয়ে এবং নানা পোজে আমরা ছবি তুলছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম টাইগার কিংডমটা রয়েছে কাঠু ডিস্ট্রিক্টে, ফুকেটের কাঠু ডিস্ট্রিক্ট বলে জায়গাটাতে। এটা হয়েছিল 2013-তে ওপেন হয়েছিল এবং এটার মেন পারপাস ছিল হচ্ছে এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস টাইগার কনজারভেশনের জন্য। এখানে টাইগার ব্রিডিংও করা হয় এবং এখানে ডিফারেন্ট সাইজ আর ডিফারেন্ট এইজের কিন্তু টাইগার্সরা রয়েছে। এবং এই জায়গাটা যেটা হচ্ছে একটা কিন্তু নোটিসেবল ট্যুরিজমের একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাই এখানে। মানে ম্যাক্সিমাম লোকই কিন্তু প্রেফার করে ফুকেট গেলে এই জায়গাটাতে ভিজিট করতে। তো এই চলছে ছবি তোলা। রুদ্রবাবু কিছু বুঝতেই পারছেন না যে ও টাইগারের কাছে রয়েছে, তো ওর কোনো ভয় ডর কোনো কিছুই নেই, ও নিজে বাব্বার শের আমাদের। তো এই টাইগার কিংডম আমাদের এনজয়মেন্ট। লাস্টে কিছু গ্রুপ ফটোজ আমরা তুলেছি, মাস্তি করেছি, হই হুল্লোড় করেছি। তো এটাই যে আমরা মজা করেছি, টাইগার মজা করেনি। টাইগার মজা করলে আমরা মজা করতে পারতাম না। তো এই হচ্ছে আমাদের টাইগার কিংডমের স্টোরি। লাস্টে সব টাইগারের মতো থাবা দেখিয়ে ছবি তোলা হচ্ছে।
আচ্ছা, টাইগার কিংডমের পর যেটা আমাদের জায়গা ছিল সেটা ছিল একটা থাই মিউজিয়াম। মিউজিয়ামটার একটা ব্যাপার এটা ছিল, মিউজিয়াম প্লাস শপ ছিল ওটাতে, কিন্তু ওটাতে না ভেতরে ছবি তোলার কোনো অ্যালাউ ছিল না, তাই আমরা বাইরে দাঁড়িয়ে ডিফারেন্ট ডিফারেন্ট স্কাল্পচার্সের সামনে ছবি তুলছিলাম। এটা একটা ড্রাগন কাইন্ড অফ থাইয়ের, আর এটা একটা স্নেক। তো জানি না খুশি খুশি স্নেকের মুখে কে ঢুকতে চায়, আমি হয়তো সে মহান ব্যক্তি। তো এটাই আমরা এখানে করছিলাম। তো কিন্তু একটা জিনিস বলতে বাধ্য হব, ভেতরে যে মিউজিয়ামটা ছিল ছোট্ট ছিল কিন্তু খুব কিন্তু সুন্দর ছিল, অ্যাট্রাকটিভ একটা জায়গা ছিল। আচ্ছা, এরপর আমাদের যেটা ছিল সেটা একটা ক্যাজু ফ্যাক্টরি ছিল। সেই ক্যাজু ফ্যাক্টরিটা হচ্ছে অনেক পুরনো, 1943-তে হওয়া। ক্যাজু ফ্যাক্টরিটার নাম হচ্ছে শ্রী বুরাপ্পা অর্কিড, সেটা কিন্তু ফার্স্ট ক্যাজু ফ্যাক্টরি। এই আমাদের নেক্সট ফোর্থ স্পেস হচ্ছে বি ফার্মের জন্য একটা বি ফার্ম গার্ডেন। এখানে ভদ্রমহিলা আমাদেরকে ব্রিফিং করছেন যে কি কি ক্যাটাগরির বীজ হয়, কেমন হয়, ওদের এজ এবং লাইফ স্প্যান কেমন থাকে, কী ধরনের ওরা মধু করে প্রডিউস করে, কিভাবে কি ওনাদেরকে রাখা হয়, কোন ক্লাইমেটে ওরা ভালো থাকে, সমস্ত জিনিসগুলো ওরা বলে দিচ্ছিল। এবং এর মধ্যে এটাও বলছিল যে ওর মধ্যে একজন শুধুমাত্র যে কুইন বি থাকে, তো তার প্রেফারেন্সেস অ্যান্ড বিশেষত্বগুলো উনি ব্রিফিং করছিলেন এবং আমরা মন দিয়ে সেগুলো শুনছিলাম। আস্তে করে একজন করে যাও, গিয়ে জাস্ট দেখে আসো। এখানে লাস্টে সুযোগ দিয়েছিলেন যে কাছের থেকে এসে আপনারা ছবি তুলতে পারেন। এখান থেকে আমাদের ডেয়ার ডেভিল রাহুল কুটিয়াপু চলে গেছে ছবি তুলতে, এবং ওনার পিছু পিছু আরেকজনও চলে গেছে এখানে ছবি তুলতে, আমার শ্বশুর মশাই, উনিও গিয়ে ছবি তুলে নিয়ে এসছেন। তো ভাগ্যিস ওনারা ছবি তুলেছেন, যদি বীরা ছবি তোলার চেষ্টা করতো তাহলে ছবি হয়ে যেতাম সবাই, মানে একটা করে বড় একটা কামড় নিয়ে সবাই ফিরতো। এই আমার মাও চলে গেছে ওখানে দেখতে কাছের থেকে। এই হচ্ছে বি ফার্ম এখানকার। আচ্ছা, এইবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে অরিজিনাল একটা কিন্তু বি হাইভ, এটা ওরা এখানে প্রিজার্ভ করে রেখেছিল। এবং এখানে আমরা সুযোগ পেয়েছিলাম অরিজিনাল মানে অর্গ্যানিক যেটা হানি হয় সেটা খাবার। তো ওখানে আমরা কিন্তু অরিজিনাল হানি টেস্ট করেছিলাম, চাইলে কেনাও যেত, ওখানে কিনতে পাওয়া যাচ্ছিল রয়্যাল ফ্রেশ জেলি, হানি কম, তারপর আপনার আইসক্রিম ছিল হানি ফ্লেভার্ড, এই জিনিসগুলো ছিল। আর এই যে ফার্মটা হয়েছিল 1999-এ, তো সেটা রয়েছে সিচুয়েটেড হচ্ছে আপনার উইচিট এমফই মুয়ং বলে ফুকেটের একটা জায়গায়। এই আমাদের ছবি তোলার সেশন চলছে, যেটা অগণিত ছবি আমরা তুলেছি। এটা কুটি পিসি, রবিদা, এরা, এটা রাহুল আর সোনাই। এইখানে বিয়ের ওপরে উঠে বসেছে এরা সবাই। এই রাহুল কুটিয়াকু, মিলিবতী, রেয়াংশ, আমার মা বাবা, এটা রবিদা, কুটি পিসি, সোনাই আর আমাদের পুচকু রুদ্র। এইটা ট্রায়ো। এবার আমরা পৌঁছে গেছিলাম ওয়াট চলং বলে একটা মানে ওল্ডেস্ট এবং লার্জেস্ট টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল, ঠিক আছে? সেটা রয়েছে হচ্ছে চলং বলে একটা জায়গায়, চলং মং বলে একটা জায়গায়, সেই ফুকেটের। তো এই বুদ্ধিস্ট টেম্পলটা হয়েছিল হচ্ছে 19th সেঞ্চুরিতে। এই টেম্পলটার একটা রিয়েল নাম রয়েছে, সেটা হচ্ছে ওয়াট চাইথারাম বলে একটা নাম রয়েছে, বাট সবাই কিন্তু এটাকে ওয়াট চলং বলেই বলে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পেলাম, কেউ যদি কোনো মানত করতে চায়, হাজারি বোমের মতো একটা লম্বা বোম রয়েছে, এবং সেটা এই চেম্বারটার মধ্যে আগুন জ্বালিয়ে আপনি যেটা চান সেটা বলে ওখানে ভেতরে দিয়ে দিতে হয়, এবং তারপরে সেটা ভেতরেই ফাটে। তো এই জিনিসটা দেখে খুব আনন্দ হলো। আমাদের এখানে আমরা যদি বোম ফাটাই তো খোলাতে ফাটাবো এবং লোকের গায়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে কাগজ একদম নোংরা হবে, বাট ওরা কিন্তু ব্যাপারটা খুব ডিসিপ্লিন ওয়েতে করেছিল, তো ভালো লাগলো দেখে। তো এটা ওদের কিছু একটা রিচুয়ালস রয়েছে, কিছু চাইতে হলে ওখানে এইরকম একটা বোম ওখানে দিতে হয়। তো এই যে ওয়াট চলং যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু একটা বুদ্ধিস্ট টেম্পল। তো এই টেম্পলটা হচ্ছে ফুকেটের একটা লার্জেস্ট টেম্পল, এবং এটা স্ট্যাবলিশ হয়েছিল হচ্ছে আপনার 19th সেঞ্চুরিতে। দুটো বুদ্ধিস্ট মঙ্ক, লুয়াং ফো চ্যাম আর লুয়াং ফো চুয়াং বলে, ওনারা দুজনে মিলে কিন্তু এটাকে এস্টাবলিশ করেছিল। আর চাইনিজ রিবেলিয়নের সময় 1876-এ ওনারা হার্বাল মেডিসিনস দিয়ে নর্মাল পাবলিককে এই ব্যাপারটাতে কিন্তু হেল্প করেছিল চাইনিজদের সাথে যখন একটা ফাইট হয়েছিল। এটা হচ্ছে এখানকার বিশেষত্ব। এবং আমাদের এই
জায়গাটা থেকে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম দূরে, সেটা ছিল হচ্ছে বিগ বুদ্ধা। বিগ বুদ্ধাটা কিন্তু আমাদের একটা ট্রিপেরই পার্ট ছিল, বাট সেই সময় বন্ধ ছিল। আমি এখানে এটাকে পয়েন্ট করে দিয়েছিলাম যে এই জায়গাটা থেকে দূর থেকে বিগ বুদ্ধাটা দেখা যাচ্ছে, আর এটা জুম করে একটা। তো বিগ বুদ্ধারও কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্ব হচ্ছে বিগ বুদ্ধা যেটা রয়েছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধার একটা সিটিং একটা বুদ্ধ স্ট্যাচু, যেটার সাইজ হচ্ছে হলো 45 মিটার টল আর 25.45 মিটার ওয়াইড। এবং বুদ্ধার যে অ্যাটিটিউডটা ওখানে রয়েছে সেটা রয়েছে হচ্ছে মারা বিজয়া বলে ওটাকে, সেই অ্যাটিটিউডে রয়েছে। এবং এটা রয়েছে হচ্ছে নাক্কাড হিল বলে একটা চ্যালংয়ের হিলের ওপরে ওটা মানে কনস্ট্রাকশনটা হয়েছিল। এটা কনস্ট্রাকশন স্টার্ট হয়েছিল 2002-এ এবং এটা কিন্তু 3rd টলেস্ট স্ট্যাচু থাইল্যান্ডের বুদ্ধের। এটাতে খরচা হয়েছিল 30 মিলিয়ন ভাট, ঠিক আছে। আর এই যে আমরা রয়েছি ওয়াট চ্যালং টেম্পলে ফিরে আসছি, ওয়াট চ্যালং টেম্পলের ভেতরের এইগুলো ছবি রয়েছে। এবং আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমি একটা মানে জাস্ট লুঙ্গি কাইন্ড অফ জিনিস আমি র্যাপ করে রেখেছি, ছবিটা আপনারা দেখতে পাবেন। কারণ এটাই হচ্ছে এখানে কিন্তু নিয়ম রয়েছে যে ফিমেলদেরকে নিজের স্লিভস কিন্তু কভার রাখতে হবে, এবং নট অনলি দ্যাট আপনাকে নি লেন্থের নিচে অবধি স্কার্ট বা প্যান্ট কিছু একটা পরতে হবে। এখানে কিন্তু এন্ট্রি ফি কোনো কিছুই নেই, ফ্রি ছিল, পার্কিং অ্যান্ড এন্ট্রি ফি দুটোই ফ্রি। রোদ ছিল তাই আমাদের রুদ্রকে আমরা ছাতার নিচে কভার করে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। তো এই হচ্ছে আমাদের ওয়াট চ্যালং টেম্পল। কিন্তু জায়গাটা খুবই ভালো লাগছিল, আর আকাশে এই ধরনের মানে ক্লাউডসগুলো দেখে কিছুটা ওই দুর্গাপূজার ক্লাউডের মতো ব্যাপার ছিল, তো ভাল লাগছিল। খুবই একটা সুন্দর জায়গা, শান্ত একটা নিরিবিলি পরিবেশ ছিল। এরপর আমরা পৌঁছে গেছিলাম কারণ ভিউ পয়েন্টে। কারণ ভিউ পয়েন্টটা রয়েছে হচ্ছে মানে কারণ একটা মেন রোড রয়েছে, ঠিক আছে, আন্দামান সির পাশে লোকেটেড হচ্ছে হলো ওখানে একটা রিং রোড রয়েছে, রিং রোডের পাশে মানে খুবই ফটোজেনিক একটা জায়গা। সেই এরিয়াটা থেকে আমরা দেখতে পারি ওই বিচটাকে অ্যাকচুয়ালি 3 বিচ ভিউ পয়েন্টও বলে। কারণ একটাই, কারণটা হচ্ছে হলো যেহেতু এটার থেকে কাটা, নট কাটা আর কারণ এই 3টে বিচ একসাথে দেখতে পাওয়া যায় দূর থেকে। তো এখান থেকে সানসেটটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এবং মনোরম। আমরা খুব আনন্দ করে এখানে সবাই মিলে একের পর এক ছবি তুলছিলাম। তো এটা আমাদের মানে লাস্ট সেকেন্ড স্পট ছিল সেই দিনের ট্রিপের। দূর থেকে মানে জানি না আমার ক্যামেরা কতটা কি পেরেছে কভার করতে, বাট চেষ্টা করেছি আর কি। তো খুবই সুন্দর ছিল, মানে চোখে যেটা দেখেছি সেটা হয়তো ফটো ব্যক্ত করতে পারছে না। এটা আমার বাবার কিছু পোজ দিয়ে ছবি তোলা, আর পুরো এরিয়াটাকে আমি চেষ্টা করেছি ছোট্ট একটা ক্লিপে নেওয়ার। আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে, যেমন গ্রিনারি ছিল তেমন মানে জাস্ট অ্যামেজিং একটা জায়গা ছিল, খুবই ভালো লাগছিল দূর থেকে। ছোট একটা ওই আইল্যান্ডও দেখতে পাওয়া যাচ্ছিল। মেবি ওটা কোনো মানে কেউ থাকার নয়, হ্যাবিটাইট কোনো জায়গা নয়, বাট ওই আর কি একটা নর্মাল আইল্যান্ড। তো ভালো লাগছিল জায়গাটা, একটা আলাদাই মানে একটা ফিল গুড ফ্যাক্টর ছিল। হাওয়াও চলছিল তখন, অলরেডি মানে সানসেট হবে হবে একটা ব্যাপার, মানে জাস্ট রোদটা খুব একটা নেই এরকম একটা সিচুয়েশন। তো খুবই মানে দারুণ ছিল ফিলিংসটা। গরমটাও একটু একটু কমে গেছিলো সেই সময়টাতে। আমরা খুবই আনন্দ করেছি এই মানে স্পটটাতে ছবি তুলে এবং গল্প করে আনন্দ করে। এই হলো কিছু ছবি। এরপর যেটা আমরা করেছিলাম, এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে ফুকেট ওল্ড টাউন। ফুকেট ওল্ড টাউনে আমাদের যেটা ছিল, এটা একটা হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট থাকা জায়গা। সেটা মেইন রোডটা ছিল হচ্ছে ফালাং আর প্রানাং, ক্রাবি, ডিবুক অ্যান্ড যোগরাট বলে একটা জায়গা আছে, সেইগুলোর কম্বিনেশনে এই এরিয়াটা। এই পুরো এরিয়াটাতে যেটা ছিল সিনু পর্তুগিজ বিল্ডিংস ছিল বোথ সাইডে। সেই বিল্ডিংসগুলো অনেক পুরনো ছিল এবং সেই বিল্ডিংগুলোর কত পুরনো সেটা বলাটা একটু ডিফিকাল্ট, কারণ এই বিল্ডিংগুলো কবে ফার্স্ট হয়েছিল সেটা তো কেউই বলতে পারে না। কিন্তু দেখা গেছে যে যেটা ওখানকার যে কিং রয়েছেন, কিং রামা 5, উনি ছিলেন হচ্ছে 1853 থেকে 1910 অবধি উনি রাজত্ব করেছিলেন। এবং তার রাজত্বকালের কিছু ছবিতে কিন্তু এই ধরনের স্ট্রাকচারগুলো, পর্তুগাল স্ট্রাকচারের কিন্তু ছবিগুলো পাওয়া গেছিলো। ওইখানের জায়গাটার বিশেষত্ব হচ্ছে ওখানে টিন মাইনিং করার জন্য
কিছু বিজনেস ট্রেডার্সরা এসেছিলো ইউরোপ থেকে, এবং তারাই কিন্তু এই এরিয়াটাকে এইরকমভাবে মানে পুরোটা একটা মানে ইউরোপিয়ান কলোনি কাইন্ড অফ একটা জায়গা রয়েছে, সেই এরিয়াটাকে এইভাবে করেই মানে সাজানো গোছানো একটা ব্যাপার রয়েছে, ডিফারেন্ট কালার্ড বিল্ডিংস। তো খুব ভালো একটা ইউরোপিয়ান ভাইব পাওয়া যাচ্ছিলো ওই এরিয়াটাতে। তো কিছু ছবি আমরা ওখানে তুলেছিলাম, এই হচ্ছে ওখানকার কিছু ছবি। আর ওই বিল্ডিংগুলো সবগুলোই নিচে না ক্যাফে রেস্টুরেন্ট এই সমস্ত করে দেওয়া ছিল। তো ক্যাফে রেস্টুরেন্ট ছিল, শপস ছিল, হোটেলস ছিল, কিছু ছোটো ছোটো মিউজিয়ামের মতোও ছিল, সেই জায়গাগুলোর মধ্যে ছিল আর কি। এক একটাকে আরও ওরা সুন্দরভাবে সাজিয়েছিল, সেই জন্য আরও বেশি মানে ব্যাপারটা অ্যাট্রাকটিভ হয়ে গেছিলো। ওখানে না বাবা বলে একটা কমিউনিটি আছে, ওরা থাকে ওখানে। ওখানে সিয়ামিস ওমেন আর ওই হকিন টিন মাইনার্সদের একটা কম্বিনেশনে একটা কমিউনিটি গড়ে উঠেছিল, তাদেরকে বাবা কমিউনিটি বলে। তো ওখানে এই কমিউনিটির লোকেরা ওখানটায় লাইক থাকছিলেন। এইভাবেই আমাদের লাইক ডে 2 ট্রিপ শেষ হলো এবং আমরা খুবই মজা করলাম।